Hello everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো তোমাদের জানো এসএলএসটির নবম দশম এবং একাদশ দ্বাদশের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো নবম দশম তোমাদের যেটা হবে 9-10 যে এক্সাম সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। যতই কোর্ট কেস হোক তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছেই। তো এই দিক থেকে তাকিয়ে তোমাদের যারা যারা এক্সাম দেবে তো তাদের জন্য তোমাদের এটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও। তো এটা হচ্ছে নবম দশম শ্রেণী, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের লাইফ সায়েন্সের বলে দিই, লাইফ সায়েন্সের যে কোশ্চেন এসেছিল তো সেখান থেকে তোমার আলোচনা করছি। তো এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এগুলো তোমাদের জন্য পড়া খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে তোমাদের আবার প্রশ্ন রিপিট হতে পারে। তো সেই জন্য আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দিচ্ছি। তো দেখো, এটা লাইফ সায়েন্সের পুরো জেনারেল সায়েন্স হিসেবে কাজে লাগতে পারে। তো যাদের লাইফ সায়েন্স রয়েছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং এর পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো শুধু যে এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলোই আলোচনা করবো তা নয়, তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য অপশানগুলো রয়েছে তো তোমাদের সেগুলো আমি আলোচনা করে দেবো, যাতে তোমাদের ওখান থেকে যদি প্রশ্ন করে তাহলে তোমাদের প্রশ্নগুলো লিখতে সুবিধা হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে যাদের কাছে আছে তোমাদের শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে দেখো, হিমোগ্লোবিন তার কোন বৈশিষ্ট্যের কারণে বাফার হিসেবে কাজ করে? তো এটা প্রথম প্রশ্ন। তো এখানে যে অপশনগুলো রয়েছে, 1 নম্বরে আছে দেখো গ্লাইকোপ্রোটিন প্রকৃতি, 2 নম্বরে আয়রন অণু, 3 নম্বরে হিস্টিডিনের অবশিষ্টাংশ, আর 4 নম্বরে আছে দুর্বল আর্মি প্রকৃতি। তো এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো এর মধ্যে অ্যান্সার হবে তোমাদের অপশন নাম্বার 3টা, যেটা বলেছে হিস্টিডিনের অবশিষ্টাংশ, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো চলো এগুলো সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আলোচনা করে নেওয়া যাক। তো দেখো এখানে কি বলেছে যে হিমোগ্লোবিন যেটা লোহিত রক্তকণিকায় পাওয়া যায় এবং প্রোটিন প্রধানত রক্তপ্রবাহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনের জন্য দায়ী। তো এটা গ্যাস পরিবহনের ভূমিকা ছাড়াও হিমোগ্লোবিন কি রক্তে বাফার হিসাবেও কাজ করে, যা পিএইচ স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো হিমোগ্লোবিনের যে বাফারিং ক্ষমতা এর গঠনে হিস্টিডিনের অবশিষ্টাংশ উপস্থিতির কারণে হয়। আর এখান থেকে আর একটা প্রশ্ন যেটা হতে পারে যে পিএইচ এর মান কত থেকে 6 থেকে 7-এর মধ্যে থাকে, তো এর কাছাকাছি তো থাকে। তো এটিকে একটা প্রোটিন দাতাও বলা হয়। তো রক্তে যখন পিএইচ কমে যায়, অর্থাৎ যত আলমীয় হয়, তত হিস্টিডিনের প্রোটিন গ্রহণ করতে পারে এবং তখন পিএইচ বৃদ্ধি পায় এবং আরও মৌলিক হয়। হিস্টিডিন প্রোটন দান করতে পারে, যার ফলে পিএইচ এর ভারসাম্য বজায় থাকে। তো এর সঙ্গে যে বাকি অপশনগুলো আছে সেগুলো আলোচনা করে নেওয়া যাক, যেটা ছিল তোমাদের গ্লাইকোপ্রোটিনের প্রকৃতি। তো তো হিমোগ্লোবিন একটি গ্লাইকোপ্রোটিন নয়, এটি গ্লোবিন অর্থাৎ প্রোটিন এবং হিমো আয়রন ধারণকারী গ্রুপ দিয়ে গঠিত একটি সংযোজিত প্রোটিন। গ্লাইকোপ্রোটিন হলো কার্বোহাইড্রেট অণুর সাথে সংযুক্ত প্রোটিন, যা হিমোগ্লোবিনের প্রাকৃতিক ক্ষমতার সাথে সম্পর্কিত নয়। তারপরে যে অপশনটা ছিল আয়রন অণু, হিমোগ্লোবিনের আয়রন অণু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বাধ্যে দায়ী, কিন্তু এর বাফারিং বৈশিষ্ট্য অবদান রাখে না। আর একটা যেটা আছে দুর্বল আর্মিক প্রকৃতি, হিমোগ্লোবিন নিজেই দুর্বলভাবে আর্মিক নয়, যদিও প্রোটিনগুলি তাদের অ্যামিনো অ্যাসিডের গঠনের উপর নির্ভর করে বিভিন্ন মাত্রায় অম্লতা বা মৌলিকতা প্রদর্শন করতে পারে। তো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোনটি ওমেগা ফ্যাটি সমৃদ্ধ উৎস? তো এর মধ্যে দেখো 4টি অপশন যে রয়েছে, স্যালাইন, চিকেন, ব্রোকলি, স্যামন। তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন 4, যেটা আছে স্যামন। এটা হচ্ছে ওমেগা ফ্যাটি অ্যাসিডের প্রচুর পরিমাণে পাওয়া যায় এটার মধ্যে। তো এই সম্পর্কে এক্সট্রা যে ফ্যাট আছে সেটা জানা নেওয়া যাক। ওমেগা ফ্যাটি অ্যাসিড হলো অপ্রয়োজনীয় ফ্যাট যা শরীরের নিজ থেকে উৎপাদন করতে পারে না, যার অর্থ এগুলি খাদ্যের মধ্যে গ্রহণ করতে হয়। এই ফ্যাটগুলো হার্টের স্বাস্থ্য, মস্তিষ্ক কার্যকারিতা এবং প্রদাহ প্রদানে গুরুত্বপূর্ণ। তো ওমেগার কটা ভাগ রয়েছে এটা অনেক সময় পরীক্ষা আসে। তো 3টে ভাগ রয়েছে, ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিশেষত গুরুত্বপূর্ণ কারণ প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে চর্বিযুক্ত, যেমন মাছ, তার মধ্যে যে স্যামন যেটা বললাম, ম্যাকারেল, সার্ডিন। তো এগুলো সমস্ত কিছু, স্যামন হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের বিশেষ উৎস। তো বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। স্যালাইন যেটা বলা হয়েছে, স্যালাইন প্রোটিন এবং নির্দিষ্ট কিছু পুষ্টির একটি ভালো উৎস হলো এটি প্রধান প্রোটিন উপকারের জন্য মূল্যবান ফ্যাট উপাদানের জন্য নয়। তবে চিকেন যেটা বলেছে, চিকেন স্যালাইনের মতো প্রোটিনের একটি ভালো উৎস, কিন্তু খুব কম ওমেগা ফ্যাটিস পাওয়া যায়। তারপরে ব্রোকলিতেও অত্যন্ত পুষ্টিকর সবজি যা ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এরপরে কোশ্চেন নাম্বার 3টা দেখে নেওয়া যাক। হাইপারক্যাপনিয়া
প্রধানত ড্যাশকে উদ্দীপিত করে শ্বাস প্রশ্বাসকে প্রভাবিত করে। তো এখানে আছে ক্যারোটিড মহাধমনী অংশ, হাইপোগ্লোসাল স্নায়ু, কেন্দ্রীয় মেরুটি রিসেপ্টর, ধমনী ব্যারেস রিসেপ্টর। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হলো কেন্দ্রীয় মেডুলারি কেমোরিসেপ্টর। তো হাইপারক্যাপনিয়া রক্তে কার্বন ডাই অক্সাইড এর উচ্চ মাত্রাকে বোঝায়, যা শ্বাস প্রশ্বাস ও উল্লজভাবে প্রভাবিত করে এবং শরীরের CO2 স্তরের পরিবর্তন অনুভব করার এবং হোমিওস্টেসিস বজায় রাখার জন্য বিশেষ প্রক্রিয়া রয়েছে, প্রাথমিকভাবে ব্রেন স্টেমের সাধারণত নিয়ন্ত্রণের মাধ্যমে। তো মস্তিষ্কে যে মেডুলা অবলাঙ্কাটা অবস্থিত কেন্দ্রীয় মেডুলারি কেমোরিসেপ্টর, তো এই CO2 মাত্রা বৃদ্ধি করে। বাকি অপশনগুলো যেগুলো রয়েছে দেখো, ক্যারোটিড ও মহাধমনী অংশ, এগুলো যথাক্রমে কি ক্যারোটিড ধমনী ও মহাধমনীর কপটিকায় অবস্থিত পেরিফেরাল কেমোরিস রিসেপ্টর। যদিও তারা রক্তে অক্সিজেন স্তরের পরিবর্তনের প্রতি সংবেদনশীল, তবে তারা C2 pH পরিবর্তনগুলিতে কিছু পরিমাণে প্রতিক্রিয়া জানায়। যাই হোক, হাইপারক্যাপনিয়ার প্রতি তাদের কেন্দ্রীয় মেরুটি রিসেপ্টরের তুলনায় গৌণ। তারপরে হাইপোগ্লোসাল স্নায়ু, এটি ক্র্যানিয়াল স্নায়ু, প্রাথমিকভাবে জিহ্বার পেশি নিয়ন্ত্রণ করে। তারপরে ধমনী ব্যারো রিসেপ্টর, এই রিসেপ্টরটি ক্যারোটিড সাইনাস ও মহাধমনী আর্চে অবস্থিত, প্রাথমিকভাবে রক্তচাপ পরিবর্তন শনাক্তকরণে জড়িত, CO2 স্তর নয়। তারপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটিতে pH এর পরিমাণ সবচেয়ে বেশি। তো এখানে যে কটা আছে লালায়সন, গ্যাস্ট্রিক, অগ্ন্যাশয় রস, আন্ত্রিক, তো এর মধ্যে সঠিক হচ্ছে হলো অগ্ন্যাশয় রস, এতে সব থেকে pH এর পরিমাণ বেশি। আর বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, তোমাদের অগ্ন্যাশয় যেটা বললাম, অগ্ন্যাশয় pH এর পরিমাণ কত, দেখো এখানে বলা যাচ্ছে 8 থেকে 8.3, যেটা শক্তিশালী ক্ষারকীয়, এবং বাকিগুলো যেগুলো আছে সেগুলো দেখো pH এর পরিমাণ, লালারি শোষণের এর pH এর পরিমাণ 6.2 থেকে 7.6 থাকে, এবং গ্যাস্ট্রিক যেতে pH এর পরিমাণ 1.5 থেকে 3.5 কাছাকাছি, যেটা এটা আলমিক ধরনের। আর হচ্ছে অন্তরের নিঃসরণ, এর pH এর পরিমাণ 7.5 থেকে 8। তো যা সামান্য ক্ষারীয়, কিন্তু তোমাদের যেটা অগ্ন্যাশয় সেটা সব থেকে বেশি, যেটা বললাম 8 থেকে 3.5 থাকে, এখানে আছে। তো তারপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 5 যেটা বলেছে, ত্বকে মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি। মেলানিন কি কাজ করে ত্বককে শীতল করা, রক্তবাহের পরিমাণ বৃদ্ধি করা, ত্বককে শক্তিশালী করা, না ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। তো এটা তোমাদের জানো যে মেলানিন আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে, বিকিরণ শোষণ করে। তো এই ক্ষেত্রে অপশনটা তোমাদের হবে ক্ষতিকারক বিকিরণ শোষণ করা। তো এটা তোমরা জানো যে আল্ট্রাভায়োলেট যে রশ্মি, যার কারণে আমাদের মেলানিন থাকার কারণে তো আমাদের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সেটা শোষণ করে এই মেলানিনের ভাবেই, তোমরা সেটা জানোই। তো এখানে আর বাকিগুলো কি বলেছে, বাকিগুলো কত যেটা বলেছে ত্বককে শীতল করা, তো মেলানিন ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, ত্বকের তাপমাত্রা রক্তপ্রবাহ, ঘাম উৎপাদন ও পরিবেশ অবস্থার কারণ দ্বারা হয়। রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা, তো প্রবাহ সংবহনতন্ত্র এবং রক্তনালীর ভ্যাসোডাইসেলার বা ভ্যাসোকনস্ট্রিকশনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, মেলানিন দ্বারা নয়। ত্বককে শক্তিশালী করা, কোলাজেন ও ইলাস্টিন হলো প্রধান প্রোটিন যা ত্বককে স্থিরতা প্রদান করে। এরপরে কোশ্চেন নাম্বার 6 যেটা আছে দেখো, নিম্নলিখিত মধ্যে কোনটি আবেগ সঞ্চালন বেগ সবচেয়ে কম। তো এর মধ্যে সবচেয়ে আবেগ সঞ্চালন বেগ কম হচ্ছে সি স্নায়ুতন্ত্রের। সি স্নায়ুতন্ত্র কি বলেছে, এগুলি অ্যানোমায়োলিনেট তন্তু, যার ব্যাস সবচেয়ে ছোট 0.4 থেকে 1.2 মাইক্রন, যেটা আছে সঞ্চালন বেগ সবচেয়ে ধীর 0.4 থেকে 2.2 মিটার পার সেকেন্ড। এবং বাকি যে আছে এ স্নায়ুতন্ত্র, এগুলো ভারী মায়োলিনেটেড তন্তু, যার ব্যাস সবচেয়ে বড় এবং 13 থেকে 20 মাইক্রন, এবং দ্রুত সঞ্চালন বেগ যেটা 80 থেকে 120 মিটার পার সেকেন্ড। এবং এবি যেটা আছে সেটা হচ্ছে এই তন্তুগুলো মায়োলিনেটেড এবং এর তুলনায় সামান্য ছোট, এবং এটার ব্যাস হচ্ছে 6 থেকে 12 মাইক্রন। এবং বি স্নায়ুতন্ত্র সেটা হালকাভাবে সলিনেটেড। তো এরপরে নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখে নাও। শ্বাসযন্ত্রের কেন্দ্র অবস্থিত কোথায়, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, মেডুলা পন্স বা হাইপোথ্যালামাস। তো এর সঠিক অ্যান্সার হবে মেডুলা পন্স। তো মেডুলা পন্স সম্পর্কে যে বিষয়টা মূল রয়েছে সেটা জেনে যাওয়া যাক। তো মেডুলা পন্স যেটা রয়েছে দেখো, তোমাদের যে মেডুলা পন্স যে দুটো প্রধান শ্বসন সেক্ষেত্রে রয়েছে, একটা হলো ডোরসাল রেসিপ্টরি গ্রুপ, যেটা ডিআরজি বলে, প্রাথমিকভাবে শ্বাস প্রশ্বাসের মূল ছন্দ নিয়ন্ত্রণের জন্য যায়, এবং এটি কর্মসংস্থান উৎপাদন করে, এবং ডায়াফ্রাম বাহ্যিক ইন্টারকোস্টাল পেশিগুলোকে শ্বাসযন্ত্রের জন্য উদ্দীপিত করে। এবং যে 2 নম্বর যেটা রয়েছে ভেন্ট্রাল রেসিপ্টরি গ্রুপ, যেটা ভিআরজি বলা হয়, এবং জোরালো শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, যেমন যখন আমরা ব্যায়াম করি সেক্ষেত্রে যে শ্বাস প্রশ্বাস সেটা এর দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
এবং পন্সের মধ্যে যেটা রয়েছে নিউমোট্যাক্সিস কেন্দ্র এবং অ্যাপনিউটেক্স কেন্দ্র। তো নিউমোটেক্স কেন্দ্র হচ্ছে ডিআরজিকে বাধা দিয়ে সাহায্যকরণ এবং শ্বাসত্যাগের মধ্যে পরিবর্তন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ফুসফুসের অতিরিক্ত স্ফীতিবোধ করে। আর অ্যাপনিউটেক্স কেন্দ্র যেটা বিশেষভাবে গভীর শ্বাসগ্রহণের সময় দীর্ঘায়িত শ্বাসগ্রহণে উন্নীত করার জন্য ডিআরজিকে উদ্দীপিত করে। তারপরে অন্যান্য যে অপশনগুলো রয়েছে দেখে নেওয়া যাক। যে গুরু মস্তিষ্ক যেটা বলা হয়েছে, গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের বৃহত্তম অংশ, এটা সবাই জানো এবং এটা পরীক্ষায় আসতে পারে। তো এটা কিসের কাজে লাগে? প্রাথমিক চিন্তাভাবনা, স্মৃতি, সিদ্ধান্ত গ্রহণ এইসব নড়াচড়ার জন্য লাগে। এবং লৌহ মস্তিষ্ক যেটা বলা হয়েছে, লৌহ মস্তিষ্ক মোটর, নড়াচড়া, ভারসাম্য এবং ভঙ্গিমা সমন্বয়ের জন্য দায়ী। আর হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের একটি অংশ যা শরীরের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, মানসিক প্রতিক্রিয়ার মতো অনেক স্বয়ংক্রিয় কার্য নিয়ন্ত্রণ করে। এরপরে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিতের মধ্যে কোনটি নিঃসরণ পিটুইটারি দ্বারা হয় না, অর্থাৎ পিটুইটারি গ্রন্থের দ্বারা হয় না? তো এর মধ্যে যেটা রয়েছে অ্যাডিনাল মেডুলা, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির দ্বারা হয় না। অ্যাডিনাল মেডুলাটা কি? তো অ্যাডিনাল মেডুলা যেটা থেকে হরমোন নিঃসরণ হয় এবং পিটুইটারি গ্রন্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, পরবর্তীতে এটা সরাসরি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর যে বাকি আছে অ্যাডিনাল কর্টেক্স, থাইরয়েড, শুক্রাশয়, এগুলো সব পিটুইটারি গ্রন্থ থেকে হয়। অ্যাডিনাল কর্টেক্স যেমন এসিটিএস, এটা দ্বারা এখান থেকে হয়। শুক্রাশয়, তোমরা জানো যে শুক্রাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা টেস্টোস্টেরন, যেগুলো সবকিছুই কিন্তু এই পিটুইটারি গ্রন্থের দ্বারাই হয়। তারপরে নেক্সট কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 9, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভাইটাল কোশ্চেন তোমাদের, যেটা রয়েছে যে 9 নম্বরে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রভাবিত হয়। তো এটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রভাবিত হয় ত্বকের তাপমাত্রা সংগ্রাহক দ্বারা, মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে সঞ্চারিত রক্তের তাপমাত্রা দ্বারা, স্নায়ুগত এবং হরমোনগত উভয় নিয়ন্ত্রণ দ্বারা, এবং 4 নম্বরে যেটা বলেছে উভয় সবগুলো। তো এটাই হচ্ছে এটার কারেক্ট আনসার, সবকটাই নিয়ন্ত্রিত হয়। তো ত্বকের তাপমাত্রা সংগ্রাহক, তো এই সংগ্রাহকগুলো বিশেষ স্নায়ুর প্রান্ত যা বাইরের তাপমাত্রা পরিবর্তন শনাক্ত করে এবং মস্তিষ্কে সংকেত পাঠায়। এর ফলে দেহের তাপমাত্রা বজায় রাখার জন্য ঘাম, কাঁপুনি এর মতো উপযুক্ত প্রতিক্রিয়া করতে গুরুত্বপূর্ণ পালন করে। তারপরে যেটা রয়েছে মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিতে সঞ্চারিত রক্তের তাপমাত্রা, তো এগুলো একটা থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে। এবং যেটা আছে স্নায়ুতন্ত্র ও হরমোনগত উভয় নিয়ন্ত্রণ, সেই সমস্ত কিছুই কিন্তু এর দ্বারা হয়। তারপরে আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 10, দেখো কি বলেছে। তো যখন রক্তে পিএইচ এর খুব কম হয়, তার পার্শ্ববর্তী কৌশিক নালী থেকে নেফ্রন নিঃসৃত আয়নগুলি কি হয়? তো সেক্ষেত্রে অপশন 3 যেটা বলেছে H+, হাইড্রোজেন প্লাস এবং অ্যামোনিয়া প্লাস, যেটা বলেছে NH4+। তো এক্ষেত্রে এইগুলোই তোমাদের পিএইচ এগুলো হয়। তো এটা দেখতে পাচ্ছ, তো নেফ্রন H+ ও NH4 নিঃসরণ অ্যাসিডোজ একটি ক্ষতিপূরণ প্রক্রিয়া, যা অতিরিক্ত অ্যাসিডের প্রতিনিধিত্ব করে। তো এর পিএইচ কতর মধ্যে থাকে? 7.35 থেকে 7.45 এর মধ্যে। তো এই যে NH3 এটাকে অ্যামোনিয়াম আয়ন NH4 রূপান্তরিত করে ফেলে। তো পিএইচ খুব কম হয় তখনই এটা কাজ করতে থাকে। তো আয়ন এই হাইড্রোজেন আয়ন আর হচ্ছে তোমার অ্যামোনিয়াম আয়ন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। তার বাকিগুলো যেগুলো বলেছে দেখো, যেটা HCO3 বাইকার্বনেট, যেটা অ্যাসিডের রক্তবাহে পুনরায় শোষিত হয়। আর ক্লোরিন, যেটা ক্লোরাইড আয়ন, সেটা শারীরবৃত্তীয় পরিস্থিতিতে রক্তে পিএইচ নিয়ন্ত্রণে সরাসরি জড়িত নয়। আর সোডিয়াম আয়ন এটা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তো আজকের এই 10টি কোশ্চেন ছিল। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এবং তোমার ভিডিওগ্রামে এইসব টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং পিডিএফগুলো দিয়ে দেবো। তো বাকি যেগুলো তোমাদের সমস্ত কিছু ওখানে আপডেট করে দেবো। থ্যাংক ইউ।